ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা শুধু দেশ দুটি নয়, বরং গোটা বিশ্বেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন রোধে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন এবং এটিকে স্রেফ গুন্ডামি বলে অভিহিত করেছেন। আর এর পরপরই হোয়াইট হাউস আবারও ইরানকে সতর্ক করেছে যে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে হয় আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে, না হয় নেওয়া হতে পারে সামরিক পদক্ষেপ। আর ওয়াশিংটনের পক্ষ থেকে এই বক্তব্য আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরই। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেন, কোট, আমরা আশা করি ইরান নিজেদের জনগণের স্বার্থকেই প্রাধান্য দেবে, আনকোট। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তুলে ধরেন, যেখানে ট্রাম্প বলেছিলেন, কোট, যদি সামরিক পদক্ষেপ নিতে হয় তবে এটি হবে ইরানের জন্য অত্যন্ত ভয়াবহ, আনকোট। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়, যদি আলোচনার উদ্দেশ্য তাদের পারমাণবিক কর্মসূচির সামরিকীকরণ নিয়ে উদ্বেগ দূর করা হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারে। গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে দেয়া এক পোস্টে জাতিসংঘে ইরানের মিশন এই মন্তব্য করে। এই বক্তব্য আসে একদিন পর, যখন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছিলেন ইরান যুক্তরাষ্ট্রের ধমক মেনে কোনো আলোচনায় বসবে না। ইরানের জাতিসংঘ মিশনের পোস্টে আরও বলা হয়, কোট, যদি আলোচনার উদ্দেশ্য হয় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা, তাহলে এমন আলোচনা কখনোই হবে না, আনকোট। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরাককে ইরান থেকে বিদ্যুৎ কেনার অনুমতি দেয়া নিষেধাজ্ঞা মওকুফের সিদ্ধান্ত বাতিল করে। বলাই বাহুল্য, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অংশ, যার লক্ষ্য তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানো। এই বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ইরান অর্থনৈতিক বা আর্থিক কোনো রকম স্বস্তি না পায়। 2018 সালে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা কঠোর করে এবং ইরানের তেল ক্রয়ে বিশ্বের অন্য দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করে। ইরাক, যাকে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার বলে বিবেচনা করে, তাদের জন্য দেয়া হয়েছিল একটি বিশেষ ছাড়। কিন্তু নিষেধাজ্ঞা মওকুফ বাতিলের ফলে ইরাকের বিদ্যুৎ সরবরাহে সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে চীন, ইরান ও রাশিয়া কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে একতরফা নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি বন্ধের আহ্বান জানিয়েছে। গত 14 মার্চ শুক্রবার বেইজিংয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের পর এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। যে কারণে প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য উঠে পড়ে লেগেছেন? চাপের মুখে ইরান কি বাধ্য হবে যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করতে, নাকি দেশ দুটি জড়িয়ে পড়বে দীর্ঘমেয়াদী সংকটে? এসব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। গত 6 মার্চ ফক্স বিজনেসকে দেয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কোট, ইরানকে দুভাবে মোকাবেলা করা সম্ভব, সামরিকভাবে অথবা একটি চুক্তির মাধ্যমে, আনকোট। তিনি আরও বলেন, কোট, আমি ইরানকে একটি চিঠি লিখেছি এবং বলেছি আমি আশা করি আপনারা আলোচনা করবেন, কারণ যদি সামরিক হস্তক্ষেপে যেতে হয় এটি তাদের জন্য খুবই খারাপ হবে, আনকোট। ট্রাম্প আরও বলেছিলেন, কোট, আমি বরং একটি চুক্তি করতে চাই। আমি জানি না সবাই এতে একমত হবে কিনা, তবে একটি চুক্তি সামরিক বিজয়ের মতোই কার্যকর হতে পারে, আনকোট। এর সাথে তিনি যোগ করেন, কোট, সময় দ্রুত এগিয়ে যাচ্ছে, শীঘ্রই কিছু একটা ঘটবে একভাবে বা অন্যভাবে, আনকোট। এরপরই 8 মার্চ আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, তাদের আলোচনার উদ্দেশ্য সমস্যার সমাধান নয়। খামেনি বলেন, কোট, তারা আলোচনা করে শুধু নিজেদের শর্ত অন্য পক্ষের উপর চাপিয়ে দেওয়ার জন্য। আলোচনার জন্য জোরাজুরি মানে নতুন নতুন দাবি তোলা, যা কেবল ইরানের পারমাণবিক ইস্যুই নয়, আরও অনেক কিছু নিয়েই। ইরান তাদের এসব প্রত্যাশা কোনোভাবেই মেনে নেবে না, আনকোট। খামেনি পরে জানিয়েছেন, কোট, ট্রাম্প বিশ্বাসযোগ্য নন। তিনি 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন, আনকোট। এখানে জানিয়ে রাখি, 2015 সালে করা ইরান পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ 6টি দেশ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্ত দিয়েছিল। কিন্তু ট্রাম্প
প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং পুনরায় ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু ট্রাম্প কেন 2018 সালে ইরান চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন? ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ইরানের পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তার মতে এটি ছিল কোট যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে খারাপ ও একপাক্ষিক চুক্তিগুলোর একটি আনকোট। ট্রাম্পের মূল আপত্তি ছিল চুক্তির শর্তাবলীর উপর, চুক্তির ধারণার উপর নয়। হয়তো তিনি নিজেকে ওবামার চেয়ে ভালো চুক্তি নির্মাতা হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন। অবশ্য ট্রাম্প মনে করছিলেন চুক্তিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসেনি। প্রথমত, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিয়ন্ত্রণ না থাকা। ট্রাম্পের মতে JCPOA ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধ করতে পারেনি। দ্বিতীয়ত, ইরানের আঞ্চলিক প্রভাব বজায় থাকা। চুক্তিতে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো যেমন লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে সৌদি আরব ও ইসরায়েলও এই চুক্তির ঘোর বিরোধিতা করে আসছিল। এই দুটি দেশ মনে করছিল যে চুক্তির ফলে ইরান আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বাড়বে। আবার চুক্তিতে একটি নির্দিষ্ট সময় বা 10 থেকে 15 বছর পর ইরানের উপর থেকে কিছু বিধিনিষেধ উঠে যাওয়ার কথা ছিল, যা ট্রাম্প মেনে নিতে পারছিলেন না। অবশ্য ট্রাম্পের চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছিল যে ইরান চুক্তির শর্ত মানছিল। ইউরোপীয় দেশগুলো যেমন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য চুক্তি টিকিয়ে রাখার চেষ্টাও করেছিল। এমনকি ইউরোপীয় ইউনিয়ন EU নতুন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ব্লকিং স্ট্যাটিউট চালু করেছিল, যাতে ইউরোপীয় কোম্পানিগুলো ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে পারে। কিন্তু 2018 থেকে 2021 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপর প্রায় 1500 নিষেধাজ্ঞা আরোপ করায় ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে পারেনি। ফলে 2019 সাল থেকে ইরান ধীরে ধীরে চুক্তির শর্ত ভাঙতে শুরু করে। যদিও 2021 সালে বাইডেন প্রশাসন চুক্তি পুনরুজ্জীবিত করতে ভিয়েনায় আলোচনায় বসেছিল, কিন্তু তা আর আলোর মুখ দেখেনি। প্রশ্ন করতে পারেন, ট্রাম্প এখন কেন অবস্থান বদলাচ্ছেন? গত ডিসেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছিলেন, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এদিকে বিশ্লেষকরাও বলছেন, ইরানের হাতে এখন প্রায় অস্ত্র উপযোগী ইউরেনিয়ামের মজুদ রয়েছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু ইরান যে তাদের পারমাণবিক কার্যক্রম আরও বেগবান করেছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ত্বরান্বিত করেছে, সেটিও এখন আর গোপন নেই। এছাড়া গত এক বছরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে, যা পারমাণবিক উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে। ইরানকে বাগে আনতে ব্যর্থ হয়ে ট্রাম্প হুঁশিয়ারিও দিয়েছিলেন যে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর অনুমতি দেবেন। বিশেষ করে গাজা ও লেবাননের যুদ্ধকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েল একাধিকবার একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলের এক হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়, যা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি কঠিন সময় পার করছে। তেলের রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় দেশটির মুদ্রার মান পড়ে গেছে এবং মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এই অর্থনৈতিক সংকট ইরানের জনগণের মধ্যে সৃষ্টি করেছে অসন্তোষ। এরই মধ্যে দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে বড় ধরনের গণবিক্ষোভও দেখা গেছে। যদিও এই সংকট নিয়ে ইরানের জনগণের মতামতে তৈরি হয়েছে বিভক্তি। অনেকে মনে করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। আবার অন্যরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করলে ক্ষতিগ্রস্ত হতে পারে ইরানের সার্বভৌমত্ব। সব মিলে ট্রাম্প এখন চাইছেন যে করেই হোক ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম পড়াতে। কিন্তু ট্রাম্পের সামনে কি কি বিকল্প আছে? নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা রোধে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনা করা, তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে নিষেধাজ্ঞা বাড়ানো এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালানো। এই আলোচনা শুরু হয়েছিল 2024 সালের নভেম্বর মাসে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA একটি প্রতিবেদন প্রকাশ করার পরপরই।
ওই প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এতে আরও বলা হয়, ইরান ৬,০০০ নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে, যা আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সাহায্য করবে। যাই হোক, ট্রাম্পের সামনে কি কি বিকল্প খোলা আছে সে প্রসঙ্গে আসা যাক। ২০১৫ সালে বারাক ওবামার প্রশাসনের অধীনে ইরানের সঙ্গে এবং বেশ কিছু বিশ্ব শক্তির সাথে যৌথভাবে একটি চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA নামে পরিচিত। এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী ইরানকে তাদের ইউরেনিয়ামের মজুদ ৯৮% কমাতে হয়েছিল এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩.৬৭% নিচে রাখার শর্ত মানতে হতো। এটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে। তবে প্রথম মেয়াদে ট্রাম্প এই চুক্তি থেকে সরে আসেন। কেন তিনি চুক্তি থেকে সরে এসেছিলেন তা ইতোমধ্যেই বলেছি। যাই হোক, ওয়াশিংটনের বিভিন্ন নীতিগত মহলে পুনরায় আলোচনা নিয়ে সমর্থন থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মধ্যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব তীব্র হয়েছে। এটি তেহরানের আবারও আলোচনায় ফেরার সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। ২০১৮ সালে ট্রাম্প যখন ইরান চুক্তি থেকে বেরিয়ে আসেন, তখন করা জনমত জরিপে দেখা যায় ইরানের ৭০% জনগণ মনে করেন ভবিষ্যতের চুক্তির জন্য তেহরানকে আর কোনো ছাড় দেওয়া উচিত হবে না। ২০২০ সালে ইরানি সামরিক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় হত্যার পর ট্রাম্পের ভাবমূর্তি তেহরানে আরও ক্ষতিগ্রস্ত হয়। সোলাইমানি, যাকে পেন্টাগন শত শত আমেরিকান ও মিত্র বাহিনী মৃত্যুর জন্য দায়ী করেছিল, তাকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হত্যা করা হয়। এর পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার বক্তৃতায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জনমত আরও ক্ষুব্ধ করে তোলেন। তিনি সোলাইমানির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে অপরাধী বলে আখ্যা দিয়ে গুরুতর প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেছিলেন, যে কারণে ইরানকে পুনরায় চুক্তির জালে আটকে ফেলার সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না অনেক বিশ্লেষকই। যাই হোক, ট্রাম্পের সামনে দ্বিতীয় যে পথটি খোলা আছে তা হচ্ছে ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়ানো। ইরানের ইতিহাসে পশ্চিমা, বিশেষ করে মার্কিন আধিপত্যের প্রতি বিরাগ লক্ষ্য করার মতো। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান তার পররাষ্ট্র নীতিতে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে বৈশ্বিক ঔদ্ধত্য হিসেবে দেখে আসছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণকারী সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান AEOI ২০২০ সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানায় যে ইরানি পরমাণু বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের জবরদস্তি এবং একতরফা আচরণের মুখোমুখি হতে প্রস্তুত। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি নিয়েছিলেন তা তেহরানের এই মানসিকতাকে আরও দৃঢ় করেছে। ইরানের বিভিন্ন কর্মকর্তা এই নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে নিন্দা জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষুধা নিয়েও সমালোচনা করেছেন। এদিকে ইরানি সরকার বারবার এই নিষেধাজ্ঞাগুলোকেই জনগণের সমর্থন জোগানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে। ২০২৪ সালের এপ্রিলে খামেনি ইরানি জনগণকে বলেন যে মার্কিন নিষেধাজ্ঞাগুলো ইরানকে ঔপনিবেশিক নীতিমালা এবং জুলুমপূর্ণ দাবির সামনে মাথা নত করতে বাধ্য করার একটি চেষ্টা মাত্র। ২০২৪ সালে ইরানের ২২৮০ জন নাগরিকের উপর চালানো একটি জরিপে দেখা গেছে ৬৯% বেশি মানুষ পারমাণবিক অস্ত্র তৈরির প্রতি সমর্থন জানিয়েছেন। তাই বলা যায়, নতুন নিষেধাজ্ঞা আরোপ ইরানের মার্কিন বিরোধী অবস্থানকে আরও গভীর করবে এবং ভবিষ্যতে পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে। এরপর ট্রাম্প যা করতে পারেন তা হল ইরানি স্থাপনাগুলোতে হামলা চালানো। ট্রাম্প প্রশাসনের বিবেচনায় তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত বিকল্প হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালানো। এটি অর্থনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে নিয়ন্ত্রণ করার দীর্ঘমেয়াদী মার্কিন নীতি থেকে সরে এসে সম্মুখ সমরে নামার মতো সিদ্ধান্ত। তবে এটি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শত্রুতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে এর ঝুঁকি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েল ইরানের উপর একাধিক বিমান হামলা চালায়, যার মধ্যে তেহরানের কাছে একটি পরমাণু গবেষণা স্থাপনাতেও আঘাত আনা হয়েছিল। এরপর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি দাঁত ভাঙা প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেন এবং এর জন্য ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন। তার উপদেষ্টা কামাল খাররাজি জানান, যদি ইরান কোনো অস্তিত্ব সংকটের মুখে পড়ে তবে তারা তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনবে। ইরানের ধর্মীয় নির্দেশনা অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ। তবে এমন হামলা ইরানকে তার ধর্মীয় নিষেধাজ্ঞা অমান্য করে
পারমাণবিক অস্ত্র তৈরিতে উৎসাহিত করতে পারে। কিন্তু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি গেল বছরগুলোর মধ্যে সবচেয়ে অস্থিতিশীল সময় পার করছে বলা যায়। গত জুনে নির্বাচিত মোটামুটি সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অর্থমন্ত্রী আবদুল নাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারপন্থী নেতা ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভাদ জারিফকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই ঘটনাগুলো স্পষ্টতই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। গুজব ছড়িয়েছে যে পেজেশকিয়ান শিগগিরই পদত্যাগ করতে পারেন। যদি তিনি সরে দাঁড়ান তবে এটি প্রমাণ করবে যে ইরানের শ্যাডো গভর্নমেন্ট ক্ষমতা হাতছাড়া করতে চায় না। পেজেশকিয়ান নিজেও ইঙ্গিত দিয়েছেন যে তিনি যদি পদত্যাগ করেন তাহলে তিনি কাকে দায়ী করবেন। এক খোলামেলা ভাষণে তিনি বলেছেন তিনি পশ্চিমাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু সর্বোচ্চ নেতা তা প্রত্যাখ্যান করেছেন, তাই আলোচনা শেষ হয়ে গেছে। তিনি বলেন, কোট, আমার অবস্থান সবসময়ই আলোচনার পক্ষে ছিল এবং তা ভবিষ্যতেও থাকবে, কিন্তু এখন আমাদের সর্বোচ্চ নেতার নির্ধারিত পথ অনুসরণ করতে হবে, আনকোট। আর আলোচনার মাধ্যমে সংকটের অবসান না হলে ট্রাম্প যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতেও দ্বিধা করবেন না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক। এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তা উপসাগরীয় অঞ্চলের পানির সরবরাহকে হুমকিতে ফেলতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, যদি ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ উপসাগরে ছড়িয়ে পড়ে তাহলে 3 দিনের মধ্যে পুরো অঞ্চলের দেশগুলো বিশুদ্ধ পানি হারাবে, কারণ তাদের পানির সরবরাহ পুরোপুরি লবণাক্ত পানি পরিশোধন বা ডিস্যালিনেশনের উপর নির্ভরশীল। শুধু মাছ নয়, বরং পুরো অঞ্চলের জীবন ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে। যাই হোক, যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সিদ্ধান্ত নাও নেয়, সেক্ষেত্রে ওয়াশিংটনের হাতে তুরুপের টেক্কা হিসেবে রয়েছে ইসরায়েল। ইসরায়েলকে দিয়েও যুক্তরাষ্ট্র স্বার্থ হাসিল করতে পারবে নিঃসন্দেহে। আর ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তার সহজ কোনো অভিযানের মতো হবে না। 1981 সালে ইরাক এবং 2007 সালে সিরিয়ায় ইসরায়েল যে হিট অ্যান্ড রান বা ঝটিকা হামলার কৌশল ব্যবহার করেছিল সেটি ইরানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির এত গভীরে রয়েছে যে প্রচলিত বোমা দিয়েও সেগুলো ধ্বংস করা কঠিন হবে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ইরানে হামলার পর ইতিহাস শেষ হয়ে যাবে না, অর্থাৎ এটি একটি এককালীন অভিযান হবে না, বরং দীর্ঘমেয়াদী সামরিক ও কূটনৈতিক জটিলতা সৃষ্টি করবে। এক্ষেত্রে আরও একটি প্রশ্ন সামনে আসে, তা হল ইসরায়েল কি একা হামলা চালাতে পারবে? ইসরায়েলের বিমান বাহিনী যদি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায় তাহলে তাদের বড় পরিসরে অভিযান পরিচালনা করতে হবে, যা সহজে গোপন রাখা সম্ভব হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েলের জন্য এই হামলা চালানো কঠিন হবে, কারণ পাল্টা হামলা হিসেবে ইরান শুধু ইসরায়েলের উপর হামলা চালাবে না, বরং মার্কিন ঘাঁটি এবং মিত্রদের উপরও প্রতিশোধ নেবে। এছাড়া ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ব সমন্বয় ছাড়া এই ধরনের অভিযান বড় ধরনের সংঘাত তৈরি করতে পারে। তারপরও যে প্রশ্নটা থেকেই যায় তা হল, যুদ্ধ কি তবে আসন্ন? প্রাক্তন মার্কিন কূটনীতিক ড্যান শাপিরো বলেছেন, কোট, এই গ্রীষ্মের শেষে বা শরতে ইরান ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, আনকোট। ইসরায়েল ইতিমধ্যে হামলা চালিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিয়েছে, তবে ইরানও বসে নেই। তারা এখন নতুন রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে। এদিকে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, কোট, ট্রাম্পের উচিত ইসরায়েলকে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম দেওয়া, আনকোট। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলী মন্তব্য করেছেন, বলেছেন, কোট, কিছু বিষয় মুখে বলা ঠিক নয়, বরং কাজ করেই দেখাতে হবে, আনকোট। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা বিশ্ব রাজনীতিতে যে গভীর প্রভাব ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না। বিশ্ব সম্প্রদায় আশা করছে যে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছবে, কেননা এই সংকট সমাধান না হলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়তে পারে। সুতরাং এখন সময় এসেছে উভয় পক্ষের জন্য দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করার।